আসসালামু আলাইকুম। আমি নুসরাত বিনতে আলম রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব অধ্যায় 5-এর পাঠ 5 এবং 6 নিয়ে। এটা আছে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 44 এবং 45-এ। তো তোমরা সবাই প্রথমে পৃষ্ঠা 44 খুলবে। দেখো পৃষ্ঠা 44, এখানে আছে যে সমাজ বিকাশের যে আমরা 6টা স্তরের কথা গত ক্লাসে শিখেছিলাম বা নাম জেনেছিলাম, সেখান থেকে আমরা প্রথম 3টা আলোচনা শেষ করে যে পরের 3টা বাকি ছিল, আজকে আমরা সেই 3টা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা সেটা আলোচনার পূর্বে একটু গত ক্লাসের পড়াটা একটু আলোচনা করে ফেলি। চলো, আমরা জেনেছি যে আদিম যুগ থেকে এই আজকের আধুনিক সমাজ যে গঠন হয়েছে, এর কিন্তু বিভিন্ন ধাপ ছিল। একবারই কিন্তু এই অবস্থায় আমরা আসিনি, বা পূর্বেও এই অবস্থা কিন্তু ছিল না। তাই এই স্তরে আসতে যে আমাদের বিভিন্ন দীর্ঘ একটা সময় পার হয়ে আসতে হয়েছে, এই সময়টাকে আমরা সমাজের যে মানুষের কাজকর্ম বা তাদের চিন্তাধারা, জীবনধারা, এগুলোর উপরে ভিত্তি করে আমরা 6টা স্তরে ভাগ করেছিলাম। তো সেই 6টা স্তর থেকে আমরা প্রথম 3টা স্তর পেয়েছিলাম হলো, প্রথমে যে 1 নম্বর যে স্তরটা ছিল সেটা হলো শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। এই সময় কি হতো, মানুষ ঘরবাড়ি তৈরি করে থাকতো না, যাযাবরের মতন থাকতো, বন জঙ্গলে গুহায় বসবাস করতো এবং তাদের একমাত্র কাজই ছিল খাদ্য সংগ্রহ করা, যার জন্য তারা কি করতো, ফলমূল সংগ্রহ করতো, মাছ, পশু পাখি এগুলো শিকার করতো। তাই এটার এই সময়ের নাম হলো শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। এরপরে এসেছিল উদ্যান কৃষি ভিত্তিক সমাজ, যেখানে মানুষ খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদনকারীতে কিছুটা উপনীত হলো। তারা একটু একটু করে খাদ্য উৎপাদন করা শিখলো। আর তখন থেকেই হয়তো কৃষির উদ্ভাবন হয়েছিল। সমাজবিজ্ঞানীরা মনে করেন যে এই উদ্ভাবক ছিল তখন মেয়েরা। এরপরে এসেছিল পশুপালন সমাজ। এই সমাজে এসে মানুষ প্রথমে উপলব্ধি করলো যে যদি আমরা সব পশু সবসময় শিকার করে খেয়ে না ফেলি, আমরা কিছু কিছু পশু যদি পালন করি, সেখান থেকে আমরা প্রতিদিন দুধ পাবো, বছরে বছরে এই পশু থেকে আবার নতুন বাচ্চা হবে, এভাবে আমাদের খাদ্য ভাণ্ডার মজুদ থাকবে। অর্থাৎ আমরা যখন ইচ্ছা তখন খাদ্য পেতে পারবো, সেক্ষেত্রে আমাদের আর কষ্ট হবে না। আর এই পশুপালন সমাজের যে স্তরটা, এই সময়ে কিন্তু দ্রব্য বিনিময়ের প্রথাটা চালু হয়। অর্থাৎ কারো কাছ থেকে আমার প্রয়োজনীয় কোনো জিনিস নেওয়া এবং আমার যে জিনিসটা বেশি আছে অন্যের প্রয়োজনে তাকে সেটা দেওয়া, মানে বদল করা, একটা জিনিসের বদলে আরেকটা জিনিস নেওয়া, দেওয়া নেওয়ার এই প্রথাটাই হলো বিনিময় প্রথা, যেটা পশুপালন সমাজে প্রথম উদ্ভব হয়েছিল। তখন কিন্তু কোনো মুদ্রার প্রচলন ছিল না, যার জন্য তাদের এইভাবেই নিজেদের প্রয়োজনগুলো মেটাতে হতো। এরপরে যে আসছি আমরা 3 নাম্বার শেষ করে এখন 4 নাম্বার, মানে এখানে আমি প্রথমে লিখে নিতে পারি সমাজ বিকাশের বিভিন্ন স্তর। তোমরাও লিখো সমাজ বিকাশের বিভিন্ন স্তর। সেই স্তর ছিল 6টি এবং 3টা যেহেতু আমাদের আলোচনা শেষ হয়েছিল, আমরা 4 নম্বর থেকে শুরু করছি। 4 নম্বর স্তরটি হলো কৃষি ভিত্তিক সমাজ। কৃষি ভিত্তিক সমাজ। আমরা আগে জেনেছি যে মেয়েরা কৃষি উদ্ভাবন করেছিল এবং পরবর্তীতে মানুষ উপলব্ধি করেছিল পশুপালনের উপকারিতা, এবং যখন পশুপালন করলো, তারা পশুপালন করতে শুরু করলো এবং কৃষির উদ্ভাবন হলো। এর পরের যে সময়টা আসলো সেটা হলো কৃষি ভিত্তিক সমাজ। অর্থাৎ তারা তখন কৃষির উপরেই বেশি নির্ভরশীল হয়ে পড়লো। অর্থাৎ কৃষিটাকে আরও উন্নত করে, ওই যে উদ্ভাবন করেছিল মেয়েরা, সমাজবিজ্ঞানীরা ধারণা করে ওই পর্যায়টাকে আরও উন্নত করে কৃষিভিত্তিক সমাজে পরিণত করল। কৃষিকাজের সূচনা মেয়েরা করলেও লাঙল আবিষ্কারের পর পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয়। প্রথমে যেহেতু আমরা দেখছি যে মেয়েরা উদ্ভাবন করেছিল কৃষি, কিন্তু পরবর্তীতে লাঙল তারা আবিষ্কার করতে পারলো এবং
যখন থেকে তারা লাঙল আবিষ্কার করলো তখন কিন্তু পুরুষরাই এই কৃষিকাজের প্রধান দায়িত্বে চলে গেল। প্রথম তারা নিজের কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ করা শুরু করে, মানে নিজেরাই লাঙলটাকে টেনে নিয়ে যেত জোয়াল কাঁধে রেখে। কালক্রমে হালের বলদের ব্যবহার শুরু হয়। পশুপালন যেহেতু তারা করতে শিখেছিল, একটা সময় তাদের এই বুদ্ধিটা হলো যে নিজে আমরা এইভাবে লাঙল না টেনে আমরা কিন্তু চাইলে যে আমাদের পশু আছে, পালিত যে পশু আছে সেই পশুকে দিয়ে এই কাজটা করাতে পারি, কারণ ওদের গায়ে কিন্তু আরও বেশি শক্তি, আর তখন মানুষের কষ্টটাও কমে যাবে। তাই তারা বলদের ব্যবহার শুরু করে। লাঙল ও হালের বলদ ব্যবহার করে চাষ শুরু হলে উৎপাদন বাড়তে থাকে। যখন এটা হলো, মানুষের তো শক্তি, শারীরিক যে শক্তিটা সেটা কম ছিল, যার ফলে তারা অল্পতেই কিন্তু ক্লান্ত হয়ে পড়তো, আর তাদের কাজটা দীর্ঘ সময়ে মানে লাগতো কাজটা কমপ্লিট করতে। তো হালের বলদ, লাঙল এগুলো যখন তারা বুঝতে পারলো যে এগুলো ব্যবহার করে কৃষিকাজটা চালানো যায়, তখন কিন্তু উৎপাদন অনেক বেড়ে গেল, অর্থাৎ কৃষিতে তখন ফলনটা বেড়ে গেল। যেসব অঞ্চলে বন্যা হতো এবং জমিতে পলি পড়তো, মানুষ সেসব জমিতে গম ও বাড়ির বীজ ছিটিয়ে দিত। মানে যেসব জায়গায় একটু নরম এবং একটু পলিমাটি তো অনেকটা উর্বর হয় এবং সেটা কৃষির জন্য অনেক উপযোগী, তাই এখানে গম বাড়ি এগুলো ছিটিয়ে দিত। এসব অঞ্চল ছিল নীল নদের তীর, মানে কোন কোন এলাকায় এই ধরনের কাজগুলো ছিল, মানে মানব বসতি প্রথম থেকে শুরু হয়েছিল সাধারণত, কিন্তু এই যে নদীর তীরে তারা বসবাস করতো, কারণ নদীর আশেপাশে জমিটাও উর্বর থাকতো এবং পানির চাহিদা পূরণ হতো এবং সামুদ্রিক যে প্রাণীগুলো সেগুলো তারা খাদ্য হিসাবে পেত। এই জন্য নদী অববাহিকায় কিন্তু সমাজের মানুষের বসবাসটা বেশি ছিল। তো বলছে এসব অঞ্চল ছিল নীল নদের তীর, সিন্ধু উপত্যকা ও টাইগ্রিস ইউফ্রেটিস নদীর অববাহিকা। মানে এই যে আমরা বলছি যে গম বার্লি ছিটিয়ে দিত, এখান থেকে তারা ফসল উৎপাদন করত, এটা কোন এলাকায়? এই নদীগুলোর এলাকায়, নীল নদ, সিন্ধু, টাইগ্রিস, ইউফ্রেটিস এই নদীগুলোর অববাহিকা। সে যুগে পশ্চিম এশিয়া ও আফ্রিকায় প্রচুর বৃষ্টি হতো, তাই কৃষিকাজ এসব অঞ্চলে ধীরে ধীরে বিস্তার লাভ করে। বৃষ্টিপাত কিন্তু কৃষির জন্য বেশ উপযোগী, মানে কৃষিটাকে আমাদের যে ফসলের যে চারা গাছ এগুলোর জন্য কিন্তু আমাদের পানি খুব প্রয়োজন, আর বৃষ্টি হলে এই জমিটা যেমন আমাদের কৃষি উপযোগী হয়, তেমন গাছের জন্য পানিটা জরুরি, সেটাও পাই। এইভাবে বৃষ্টি প্রবণ এলাকাতে কৃষি ভালো হতো। পরে আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার অন্যান্য জায়গায় কৃষিকাজ ছড়িয়ে পড়ে। কৃষিকাজ প্রসারের সাথে সাথে পশুপালনের প্রয়োজনীয়তাও আরও বেড়ে যায়। যখন সবাই দেখলো যে হ্যাঁ, কৃষিকাজ করে আমাদের জীবনটাকে উন্নয়ন করা মানে সম্ভব, তারা তখন এটাও প্রয়োজন মনে করলো যে হ্যাঁ, কৃষির জন্য পশুপালনটাও পাশাপাশি খুব দরকার। কৃষিকাজের মধ্য দিয়ে সমাজ জীবন ও সভ্যতার উন্নতি হতে থাকে। কৃষিকাজে উপযোগী স্থানে লোক সংখ্যা বৃদ্ধি পায়, কারণ যে এলাকায় কৃষিকাজ সহজ সেখানে সবাই এসে বসবাস করতে বেশি শুরু করবে। মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস শুরু করে। এরা যে নদীর তীরগুলোতে, যেহেতু সেখানে বৃষ্টিপাতও বেশি হচ্ছে এবং নদীর তীরে বসবাসটাও বেশি, আবার কৃষির জন্য সব দিক থেকে এটা উপযোগী, যার ফলে এই জায়গায় কিন্তু বসবাসের প্রবণতা বেড়ে গেল। এবং যখন দেখলো যে হ্যাঁ, আমরা খাদ্যটাকে যথেষ্ট পরিমাণে উৎপাদন করতে পারছি, আমরা পশুপালন করছি, তখন তারা আর জায়গা ছেড়ে ছেড়ে বারবার এক জায়গা থেকে আর এক জায়গায় আর যেত না। তখন একটা জায়গাতেই তারা ঘরবাড়ি বানিয়ে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। হ্যাঁ, তারপরে বলছে যে এই সমাজের উদ্বৃত্ত ফসল অবসর জীবনযাপনকারী শ্রেণীর উদ্ভব করে। অবসর জীবনযাপনকারী আমরা এর আগে জেনেছি যে যাদের শক্তি বেশি ছিল তারা হলো একটা দলনেতা হিসাবে একটা দলের দলপতি হতো এবং তারা শিকার করত, তারা প্রতিদিনই শিকার করতো, কারণ হচ্ছে যেদিন তারা শিকার না পেত তাদের সেদিন উপোস করতে হতো। কিন্তু যখন দেখলো যে না, আমাদের ঘরে মজুত করা আছে খাবার, তখন থেকে তারা এই যে প্রতিদিনের ছুটাছুটি এই ব্যাপারটা থেকে অবসর নিল। অর্থাৎ তারা মনে করলো যে না, এখন আর আমাদের এত ছুটাছুটি করা প্রয়োজন,
তখন তারা একটু মানে বিশ্রাম প্রিয় হয়ে গেল বা তাদের বিশ্রামের সুযোগটা হলো। এদের মধ্যে কেউ কেউ ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে এবং নগর জীবনের বিকাশের ভূমিকা রাখে। তখন যারা একটু বয়স্ক তারা হয়তো পুরোপুরি অবসর নিল, কিন্তু যারা অনেক বয়স্ক নয়, যাদের তখনও শক্তি সামর্থ্য ছিল, তারা অনেকে ভাবলো যে আমরা একটু এই যে বিনিময় প্রথাটাকে আরেকটু বেশি বেগবান করার জন্য তারা ব্যবসা বাণিজ্য করতে শুরু করলো। তারপরে তাদের পরিবেশটাকে আরও সুন্দর করে আরও উন্নত করে বসবাস করা শুরু করলো। কৃষির উদ্বৃত্ত ফসল সভ্যতার সূচনা করে। যখনই নাকি কৃষি উদ্ভাবন হলো, কৃষিতে মানুষ অভ্যস্ত হলো, কৃষির ফলে মানুষের খাদ্যের প্রতি যে একটা খাদ্যের জন্য যে চিন্তা ছিল সেই চিন্তাটা কমে গেল। আস্তে আস্তে তখন তারা এই শুধুমাত্র খাদ্য সংগ্রহ করার চিন্তা থেকে বের হয়ে আসে। তখন তারা আরও ভালোভাবে বেঁচে থাকার তাগিদ অনুভব করলো এবং সেই মতন কাজও করলো। এই কারণে বলা হয় সভ্যতা হচ্ছে কৃষির অবদান। তাহলে সভ্যতাটা মূলত কৃষির অবদান, এটা কিন্তু আমরা এই আলোচনার ভিতর থেকে পেয়ে গেলাম। এখন প্রশ্ন থাকতে পারে যে সভ্যতা মূলত কিসের অবদান? সভ্যতা মূলত কৃষির অবদান। ঠিক আছে, তাহলে এই গেল কৃষিভিত্তিক সমাজের আলোচনা। এখন আমরা 5 নম্বরে যে স্তরটা নিয়ে কথা বলবো সেটা হলো শিল্পভিত্তিক সমাজ। শিল্পভিত্তিক সমাজ। এখন দেখো, প্রথমে মানুষ খাদ্য সংগ্রহ করতো, একমাত্র ওইটাই তাদের কাজ ছিল। এরপরে তারা পশুপালন করা শুরু করলো। তারপরে তারা একটা সময় দেখলো যে তারা নিজেরা অল্প হলেও কিছু খাদ্য উৎপাদন করতে পারছে। একটা সময় তারা এই যে খাদ্য উৎপাদনের দিকে বেশি মনোযোগ দিল, তার ফলে তাদের কৃষিতে একটা উন্নয়ন ঘটল। এবং কৃষিতে যখন উন্নয়ন ঘটলো, তাদের খাদ্য নিয়ে চিন্তাটা কমে গেল। তখন তারা আস্তে আস্তে তাদের জীবনযাত্রার মান নিয়ে চিন্তা করা শুরু করলো বা চিন্তার প্রয়াস করলো। তখন কি হলো, এরপরে শুরু করলো তারা একটু একটু করে মানে এই যে তাদের উৎপাদিত পণ্য সেগুলোকে আরেকটু সবার ভিতরে ছড়িয়ে দিতে বা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অন্যদের সাথে লেনদেন বাড়াতে। এইভাবে একটা সময় গিয়ে সমাজ মানে শিল্পভিত্তিক সমাজের উদ্ভব হলো। ইউরোপে মধ্যযুগের শেষ দিকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে। তাহলে কৃষিক্ষেত্রে প্রথম উন্নয়ন ঘটে কোন মহাদেশে বা কোন এলাকায়? যে ইউরোপে। হ্যাঁ, আর এটা হলো মধ্যযুগ। আমরা কিন্তু এর আগে মধ্যযুগ কোনটা আমরা কিন্তু জেনেছি। মধ্যযুগটা হলো যে আমাদের দেশে যখন মুসলমানদের শাসন শুরু হয় সেই সময় থেকে আমরা মধ্যযুগ কাউন্ট করি, বা ওই সময় থেকে মধ্যযুগ শুরু হয়েছিল। জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে। যখন প্রথম কৃষিক্ষেত্রে একটা উন্নয়ন ঘটে, খুব গুরুত্বপূর্ণ একটা উন্নয়ন ঘটে, তখন তারা এই যে কৃষির জন্য আর কি করা যায়, আর একটু কীভাবে উৎপাদন বাড়ানো যায়, কি ব্যবহার করলে আমাদের কাজটা আরও সহজতর হয়, এই চিন্তা ভাবনাগুলোই কিন্তু জ্ঞান বিজ্ঞান, তাই না? জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। ইউরোপের মানুষ আবিষ্কার করে প্রাচীন গ্রিস এবং রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য। ইউরোপের মানুষ কী করলো, যে প্রাচীনকালে গ্রিস বা রোমের যে জ্ঞান বিজ্ঞানের একটা চিন্তাধারা ছিল, ওই ঐতিহ্যটাকে তারা মানে আবিষ্কার করলো। এটি ইউরোপের নবজাগৃতি বা রেনেসা নামে পরিচিত। রেনেসা কি? রেনেসা হলো যে ইউরোপের মানুষরা যে গ্রিস এবং রোমে প্রাচীন গ্রিস বলতে যে এটা তো মধ্যযুগের কথা বলছিলাম। তো ওই মধ্যযুগের মানুষ যখন প্রাচীন গ্রিস এবং রোমের জ্ঞান বিজ্ঞানের যে একটা ঐতিহ্য ছিল সেটার প্রতি আকৃষ্ট হলো এবং সেটাকে তারা আরও নিজেদের ভিতরে আয়ত্ত করতে পারলো, তখন এটাকে আমরা নবজাগৃতি মানে নতুন করে জেগে ওঠা বা রেনেসা, এটা হলো রেনেসা নামে পরিচিত। এই যে তাদের ভিতরে এই নবজাগরণটা ঘটলো, এটাই হলো রেনেসা। এই সময় ইউরোপের মানুষ বেরিয়ে পড়ে অজানাকে জানতে, পৃথিবীকে আবিষ্কার করতে। মানে শুধুই এই যে একটা নদীর তীরবর্তী এলাকায় তারা বসবাস করতো সেখানে সীমাবদ্ধ আর থাকলো না। তখন তারা আরও দূর দূরান্তে কোথায় মানুষ বসবাস করে, কোথায় আরও ভালো হবে আমাদের জন্য, কোথায় আমাদের জন্য আরও ভালো কিছু আছে সেটা দেখতে তারা বেরিয়ে পড়ে।
1492 সালে কলম্বাস পৌঁছে গেলেন আমেরিকায়। দেখো এই সালটা আমরা মনে রাখবো, এটা কিন্তু শিল্পভিত্তিক সমাজের মধ্যে পড়েছে। 1492 সালে কে কলম্বাস কি করেন? আমেরিকা আবিষ্কার করেন। আমেরিকা আবিষ্কার। আমি একটু জাস্ট তোমাদের আলোচনার ফাঁকে ফাঁকে লিখছি যেন তোমরা এটাকে মনে রাখতে পারো। হ্যাঁ, 1492 সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। এরপরে 1685 সালে নিউটন তুলে ধরলেন নতুন যুগান্তকারী আবিষ্কার মাধ্যাকর্ষণ। মানে নিউটন 1685 সালে প্রথম যে মাধ্যাকর্ষণের আবিষ্কার করলো বা মাধ্যাকর্ষণ শক্তিটা সম্পর্কে জানালো সবাইকে, এটা কিন্তু একটা বড় ব্যাপার ছিল যে আমরা কিভাবে পৃথিবীতে বসবাস করছি, আমরা কিভাবে পৃথিবীর বাইরে যেতে পারি। এই সব চিন্তা কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারের পর থেকেই আসে। এভাবে শুরু হলো একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার। 18 শতকে ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয়। ইঞ্জিন যখন আবিষ্কার হলো, সেটা আবার কি দিয়ে তৈরি? বাষ্প চালিত ইঞ্জিন, মানে বাষ্পের মাধ্যমে সেই ইঞ্জিনটা চালনা করা যাচ্ছে। তো এই যখন ইঞ্জিন চালনা করা হলো তখন কিন্তু একটা বিপ্লব হতে গেল। মানে ইঞ্জিন কি কাজ করতে পারে? আমরা এখন ইঞ্জিন কোন কোন জায়গায় মানে কাজে লাগাচ্ছি, গাড়ি চালাচ্ছি আমরা ইঞ্জিন দিয়ে, আমরা পানি তুলছি ইঞ্জিন দিয়ে, আমরা সব কাজ কিন্তু ইঞ্জিনের ব্যবহার করছি। তো সেজন্য যখন প্রথম বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হলো তখন একটা বিপ্লবের সূচনা হলো এই সমাজ উন্নয়ন। এই বাষ্পীয় ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পরপর আবিষ্কার করেন সুতা কাটার মাকুল বা স্পিনিং মেশিন, যান্ত্রিক তাক, বাষ্পচালিত জাহাজ, রেলের ইঞ্জিন এসব। এই সময় বিদ্যুৎ আবিষ্কার হয়। এই যে 1800 শতকে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হলো ইংল্যান্ডে, এরপরে এই ইঞ্জিনকে কাজে লাগিয়ে অনেক কিছু তৈরি হলো, আর বিদ্যুৎও তখনই আবিষ্কার হলো। আর স্টিম টারবাইন নামে বিশেষ ধরনের বাষ্পীয় ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। তাহলে আমরা জানছি যে স্টিম টারবাইন, স্টিম মানে কি? ধোঁয়া। স্টিম টারবাইন নামে বিশেষ ধরনের বাষ্পীয় ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ তৈরিও করা তখন শিখে গেল মানুষ। এভাবে একদিকে বড় বড় শিল্প কারখানায় উৎপাদন শুরু হয়, আর অন্যদিকে দ্রুতগামী জাহাজ ও রেলে ব্যবসা বাণিজ্য যোগাযোগের বিস্তার ঘটে। যেমন শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধি হলো, পাশাপাশি এই যে উৎপাদিত পণ্য সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত যোগাযোগ, এটাও অনেক উন্নতি ঘটলো এই যে রেলের মাধ্যমে, জাহাজ এবং রেলের মাধ্যমে। যেহেতু ইঞ্জিন চালিত জাহাজ, ইঞ্জিন চালিত রেল, তাই এটা ছিল অনেক দ্রুতগামী হওয়ার ফলে এটা খুব সহজে এক জায়গা থেকে আমাদের যে শিল্প কারখানায় যে উৎপাদিত পণ্য সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যাওয়া অনেক সহজতর হয়ে গেল। শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইউরোপে, প্রতিবৃত্ত ছিল ইংল্যান্ড হলো পথ দেখালো, এবং এই শিল্প বিপ্লবটা শুরু হয়েছিল প্রথম ইউরোপে। 18-19 শতকে কয়লা, গ্যাস, পেট্রোল ও বিদ্যুতের ব্যবহার শুরু হয়। তাহলে খেয়াল রাখবে এই সালগুলোর নিচে তোমরা পেন্সিলে আন্ডারলাইন করতে পারো। এই আন্ডারলাইন করা থাকলে তোমাদের চট করে এই জিনিসগুলো দেখেই মনে পড়ে যাবে, তাই না? যখন তোমরা রিভাইজ করতে যাবে, রিডিং করবে, তখন যদি আন্ডারলাইন করে রাখো তাহলে পরবর্তীতে যখন আবার পড়বে তখন চট করে তোমাদের এই দাগানো বিষয়গুলো চোখে পড়বে এবং মনে পড়ে যাবে যে কোন শতকে কোন বিষয়গুলো হয়েছিল বা ঘটেছিল। 18-19 শতকে কয়লা, গ্যাস, পেট্রোল ও বিদ্যুতের ব্যবহার শুরু হয়। 19 শতকে রেল যোগাযোগ চালু হয়। তাহলে রেল যোগাযোগ চালু হয় কবে থেকে? রেল যোগাযোগ চালু হয় 19 শতক থেকে। ক্রমবর্ধমান শিল্প কারখানার শ্রম ও কাঁচামালের চাহিদা মেটাতে ইউরোপের মানুষ উপনিবেশ স্থাপন করলো মূলত এশিয়া ও আফ্রিকা। এখন ইউরোপে যেহেতু শিল্প বিপ্লব ঘটেছিল, শিল্পের মানে তখন একটা বৈপ্লবিক অবস্থা, শিল্পের যে প্রয়োজনীয় যে কাঁচামাল সেটা কিন্তু তাদের দেশে যথেষ্ট পরিমাণে ছিল না বলে তারা মনে করলো যে পৃথিবীর অন্য যে জায়গাগুলো আছে সেখান থেকে সেটাকে সংগ্রহ করা এবং
এবং এই কাঁচামাল সংগ্রহের চিন্তা থেকে কিন্তু তারা বিভিন্ন জায়গায় উপনিবেশ গড়ে তুলেছিল, যেটা প্রথমে কোথায় কোথায় এশিয়া এবং আফ্রিকাতেই তারা প্রথম এসেছে যে তাদের শিল্পের জন্য যে কাঁচামাল, প্রয়োজনীয় কাঁচামাল সেটা সংগ্রহের জন্য। তখন থেকে বিশ্বব্যাপী শিল্প বিপ্লবের প্রভাব পড়তে থাকে। 20 শতকে শুরু হয় বিমান, রেডিও, সিনেমা ও টেলিভিশনের ব্যবহার। 20 শতক মানে এই যে 20 শতাব্দী যেটা বলি আমরা, 20 শতাব্দী, এই সময় থেকে কিন্তু বিমান, টেলিভিশন, রেডিও এই জিনিসগুলো আবিষ্কার হয়েছিল, যার ফলে আমরা সিনেমা দেখতে পেরেছি, তাই না? এই গেল হলো শিল্পভিত্তিক সমাজ। এরপরে এই যে ইউরোপের শিল্পের একটা বিপ্লব ঘটলো, এরপরের সময়টাই কিন্তু এই যে আধুনিক সমাজ হিসাবে পরিচিত। তাহলে 6 নম্বর স্তর, সর্বশেষ স্তরটা হলো শিল্প বিপ্লব পরবর্তী। শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। ইউরোপে যে শিল্প বিপ্লব ঘটলো, তারপরে তারা বিভিন্ন জায়গায় উপনিবেশ করতে থাকলো এবং তারপর ওই সময়কার থেকে শুরু হলো শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। আচ্ছা, শিল্প বিপ্লব পরবর্তী সমাজে এখানে আছে শিল্পভিত্তিক সমাজের শক্তির উৎস হিসাবে মানুষ ও পশুর স্থান দখল করে যন্ত্র। তখন মানুষ নিজে খেটে বা নিজের পরিবর্তে, হয়তো মানুষের মানে নিজের পরিবর্তে পশুকে কাজে লাগিয়ে তারা তাদের শিল্পের কাজগুলো করত। কিন্তু শিল্প বিপ্লব পরবর্তী সময়ে যখন ইঞ্জিন আবিষ্কার হয়ে গিয়েছিল, যখন ইঞ্জিনের বিভিন্ন প্রয়োগ দেখতে পেলাম আমরা, তখন কিন্তু আসলে মানুষ বুঝে গেল যে মানুষের থেকে অনেক বেশি দ্রুত কাজ করতে পারে এবং সুন্দরভাবে কাজ করতে পারে, নিখুঁতভাবে কাজ করতে পারে যন্ত্র। তখন তারা যন্ত্রকেই বেশি প্রাধান্য দিতে শুরু করলো, অর্থাৎ মানুষ আর পশুর জায়গাটা দখল করে নিল যন্ত্র। শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি হচ্ছে জ্ঞান ও তথ্য। এই যে এই সমাজের স্তরটা, সর্বশেষ স্তরটা, এই স্তরটা কিন্তু মানে ভিত্তি কিসের উপর ভিত্তি করে এই আধুনিক সমাজ এখন, এটার মূল হলো জ্ঞান এবং তথ্য। বিভিন্ন তথ্যকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে সেটা দিয়ে আবার নতুন কিছু একটা আবিষ্কার হচ্ছে। এইভাবে কিন্তু আমাদের এই আধুনিক সমাজটাকে আরও উন্নত করছে এই তথ্য এবং জ্ঞান বিজ্ঞান। শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য। এখানে এই ক্ষেত্রে অর্থনীতির মূল বৈশিষ্ট্য হচ্ছে যে শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করা। তথ্য আমরা যে বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারছি, আমরা জ্ঞান বিজ্ঞানের যে তথ্যগুলো জানতে পারছি নতুন নতুন, এটা তো আর আগে বা আদিমকালে প্রাচীনকালে মানুষ জানতো না। যখন তারা এই তথ্যগুলো তারা পেলো বা জানলো, তখন সেটাকে সেই অনুযায়ী আবার কাজ করে সেই তথ্যগুলোকে কাজে লাগিয়ে কি করা যায়, আরও নিজেদের উন্নতি করা যায়, এই কাজগুলোতেই মানে তারা অর্থ ব্যবহার করতে শুরু করলো। অর্থনীতির মূল বৈশিষ্ট্যই হলো তখন এই তথ্যের প্রক্রিয়াজাতকরণ। সম্পত্তির মালিকদের বদলে পেশাজীবী, চাকরিজীবী, বিজ্ঞানী, তথ্য প্রকৌশলী ও সেবা ও বিনোদন খাতের সাথে যুক্ত মানুষেরাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আগে তো যার বেশি সম্পদ ছিল বা যার বেশি জমি ছিল, জমিদাররা, তাদেরকেই বেশি মূল্যায়ন করা হতো। কিন্তু এই আধুনিক সমাজে এসে যার বেশি জ্ঞান, যে নাকি এই জ্ঞানটা কাজে লাগাতে সক্ষম, তাদেরকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। হ্যাঁ, তখন মনে হচ্ছে যে না, আসলে সম্পদটা ক্ষণস্থায়ী। সম্পদ আমরা চাইলে তৈরি করতে পারি যদি আমাদের যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকে। তো সেই জন্য যারা পেশাজীবী, চাকরিজীবী, এটা তো তারা জ্ঞান অর্জন করেই এখানে আসে, তাই না? পেশাজীবীরা, চাকরিজীবীরা, বিজ্ঞানী, তথ্য প্রকৌশলী, সেবা ও বিনোদন খাতের সাথে যুক্ত মানুষ, এরা কিন্তু সবাই নিজেদের এই যে অংশে কাজ করছে, যে বিভাগে কাজ করছে, সেই বিষয় নিয়ে যে বিষয়ে কাজ করছে, সেই বিষয় সম্পর্কে আগে থেকে অনেক জ্ঞান অর্জন করে তারপরে সেই কাজে আসছে। তাই তাদের কিন্তু
বেশি গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে স্বয়ংক্রিয় যন্ত্র, কম্পিউটার ও মোবাইল ফোন এবং যোগাযোগের নানা মাধ্যম যেমন ফেসবুক পৃথিবীর মানুষকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে। দেশ দেশান্তর, দূর দূরান্তর থেকে এখন আমরা মানুষের সাথে সরাসরি কথা বলতে পারছি, সামনে তাকে দেখতে পাচ্ছি, তার সাথে কথা বলতে পারছি, তাই না? এটা আগে ভাবাও যেত না। আমরাও যখন ছোট ছিলাম, আমরা তখন টেলিফোনে কথা বলাটাই আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার ছিল। সেখানে মানুষকে সামনে দেখে সরাসরি এবং এত দূর দূরান্তের মানুষকে, এটা কখনো তখন আমরা কিন্তু কল্পনাই করতে পারতাম না। বলা হচ্ছে সমস্ত পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে বিশ্বায়ন। আমরা গ্রামের ক্ষেত্রে কি দেখি যে গ্রামটা সাধারণত একটা ছোট এলাকা ভিত্তিক হয়। মানুষ সব মানুষকে চেনে, সব মানুষকে জানে, তাদের সাথে সব বিষয়ে আদান প্রদান বিনিময় এগুলো হয়। একজন আরেকজনের সুখে দুঃখে পাশে দাঁড়ায়। ঠিক যেরকম একটা গ্রামের ভিতরে মানুষের সাথে সবার যোগাযোগ হয়, ঠিক সেরকম কিন্তু বিশ্বটা আমাদের বেশ এই তথ্য প্রযুক্তির কারণে অনেক কাছাকাছি চলে এসেছে। বিশ্বের সব মানুষ এখন এই গ্রামের মানুষের মতন একজন আরেকজনের সব তথ্য জানতে পারছে খুব সহজে। এই যে এই ব্যাপারটাই হলো বিশ্বায়ন। এই যে তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষ যে খুব কাছাকাছি চলে এসেছে, সারা বিশ্বের মানুষ এখন একজনের সাথে একজন খুব সহজে যোগাযোগ করতে পারছে, এই ব্যাপারটাই হলো বিশ্বায়ন। হ্যাঁ, তাহলে আমরা যে আজকে পাঠ 5 এবং 6 আলোচনা করলাম কি সমাজ বিকাশের শেষ 3টা স্তর নিয়ে, এবং এই যে শিল্প বিপ্লব পরবর্তী সমাজ, এটাই কিন্তু আমাদের আধুনিক সমাজ। হ্যাঁ, আজকে তাহলে আমরা এই পর্যন্তই আলোচনা শেষ করছি। তোমরা এই অংশের প্রতিটা লাইন সুন্দরভাবে করবে। এমসিকিউ এর অ্যান্সারগুলো দেওয়ার জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা হাতে একটা পেন্সিল নিয়ে বসবে, একটু গুরুত্বপূর্ণ মনে হলে সেটা নিচে দাগ দিয়ে রাখবে পেন্সিলকে, তাহলে পরে আবার যখন রিভাইজ করবে তখন তাড়াতাড়ি তোমাদের এই জিনিসগুলো মনে থাকবে, মানে মনে পড়ে যাবে যে আমরা এই জিনিসগুলো পড়েছিলাম বা এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, এগুলোতে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।